অধ্যাপক আব্দুল লতিফ মাসুম উপস্থিত রয়েছেন। আজকে প্রধান অতিথি আমাদের রাজনৈতিক শিক্ষাগুরু, মুক্তিযুদ্ধকালীন সময়ে যিনি সেই সুদূর লন্ডনে এই মুক্তিযুদ্ধকে সংগঠিত করার জন্য সারা বিশ্বকে সংগঠিত করেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার উপস্থিত। এতক্ষণ যারা বক্তব্য দিলেন তাদের নাম সবাই আপনারা জানেন। অত্যন্ত সুন্দর বক্তব্য রেখেছেন। আমাদের মাঝে যিনি আজকে সঞ্চালনা করেছেন, সে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40 বছর আগের ঘটনা ঠিকই বলেছেন। একজন অভিজ্ঞ আমাদের অধ্যাপক এবং ভাইস চ্যান্সেলর এমাজউদ্দিন স্যারের সন্তান, কিন্তু ছেলে জনাব এজাজ উপস্থিত, আকম মুজাম্মেল হক, আমাদের জাফর ইমাম, আমাদের আকবর সিরাজি সহ এখানে আমার সামনে বসা অনেক শ্রদ্ধেয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। মানবাধিকার এবং গণতন্ত্র একে অপরের পরিপূরক। বাংলাদেশে স্বাধীন হওয়ার পরে মানবাধিকার ভুলণ্ঠিত হয় 72 থেকে 75 পর্যন্ত, এবং গণতন্ত্র নির্বাসিত হয়, একদল হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক দলের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন, মনে আছে আপনাদের? এবং এর পরবর্তীতে আবার স্বৈরাচার আসে, গণতন্ত্র অবরুদ্ধ হয়, স্বৈরাচারী এরশাদ, মানবাধিকার ভুলণ্ঠিত হয়, জেল, জুলুম, হুলিয়া, নির্যাতন, নিপীড়ন। সে তৎকালীন সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়াও নিজেও জেল খেটেছেন। এবং এমন সময় গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখন আমরা এজাজ সহ আমাদের আকম মুজাম্মেল হক, আকবর সিরাজি সহ যখন আমরা মিছিল করি, আমাদের মিছিলে তখন কিন্তু আজকের যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান থাকতেন। এবং সর্বশেষ জিহাদ শহীদ হওয়ার পর যখন আমরা শপথ গ্রহণ করলাম অপরাজেয় বাংলার পদদেশে, মাত্র 10 মিনিটের মধ্যে আমরা সর্বদলীয় ছাত্রকে গঠন করলাম। পরের দিন হরতাল ছিল, হরতালে আমাদের উপর আক্রমণ করা হয়, আঘাত করা হয়, আমরা হসপিটালে ভর্তি হই। এবং সেই জেহাদের রক্তের বিনিময়ে সর্বদলীয় ছাত্র গঠন হয়েছিল। এবং পরবর্তীতে এই 27 তারিখ গেল নভেম্বর, ডাক্তার মিলনকে হত্যা করা হলো এরশাদের পেটোয়া বাহিনীরা, গুলি করে হত্যা করলো। এবং এর পরবর্তী ইতিহাস আপনারা জানেন। 4 তারিখে এরশাদ বললেন, সিদ্ধান্ত নিল পদত্যাগ করবে। তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই আগের মতো, জিয়াউর রহমান যেমন বলছেন আমি মেজর জিয়া বলছি, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, বেগম খালেদা জিয়া বলেন আমি খালেদা জিয়া বলছি, পদত্যাগের সিদ্ধান্ত নয়, এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। মনে আছে আপনাদের? এবং রাত 12টার সময়, 10টায় যখন এই ঘোষণা আসলো বিবিসি ভয়েস অফ আমেরিকা থেকে, তখন তো এত মিডিয়া ছিল না। রাত 12টায় আমরা এই প্রেস ক্লাবের সামনে এসে আমরা মিছিল বের করলাম। সেই মিছিল থেকে তুপখানা রোডে পার্মানেন্ট মঞ্চ করলাম 4 তারিখ রাতে। এবং সেটা 5 তারিখ চলল সভা। 6 তারিখে পদত্যাগের পরে আমরা সেই মঞ্চ সেখান থেকে উঠিয়ে নিলাম।
গণতন্ত্র পুনরুদ্ধার হলো এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওই জিহাদের লাশের পাশে এসে বলেছিলেন তোমরা ছাত্ররা এক হও, এবং এইগুলি সংগঠিত করেছিলেন আজকের যিনি প্রধান অতিথি তৎকালীন ছাত্র বিষয়ক সম্পাদক বিএনপির আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এবং এর পরবর্তী ইতিহাস আপনারা জানেন, গণতন্ত্র ফিরে আসলো, বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসলো, আবার গণতন্ত্র হত্যা করা হলো, মানবাধিকার ভুলুণ্ঠিত করা হলো এবং সর্বশেষ যেটা দেখেছেন দীর্ঘ 15টি বছর 15.5 বছরে যে 3টি নির্বাচন হয়েছে, 3টি নির্বাচনই এটা কোনো নির্বাচন হয় নাই। এবং এর পূর্বে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হয়েছে এবং এর পরবর্তীতে একটি সরকার অধীনে নির্বাচন হয়েছে আওয়ামী লীগের অধীনে। তারা জোর করে দখল করে মামলা দিয়ে হামলা করে গায়েবী মামলা দিয়ে গ্রাম ছাড়া করে মানুষকে নির্বাচন করে ক্ষমতায় এসেছে এবং দীর্ঘ 15.5-16 বছরে সে লন্ডন থেকে নেতৃত্ব দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্দোলন সংগঠিত করেছিলেন এবং সেই আন্দোলনে আপনারা জানেন ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, ছাত্রনেতা সুমন গুম হয়েছে এবং অনেক নেতৃবৃন্দ গুম হয়েছে এবং একটি পর্যায়ে অনেক শহীদের রক্তের বিনিময়ে যখন আন্দোলন চলছিল তারেক রহমানের নেতৃত্বে, তারপরে জুলাই আগস্টে ছাত্র জনতার রক্তের বিনিময়ে প্রায় 1,500-এর উপরে মানুষ শহীদ হয়েছে। তাদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। এই বাংলাদেশকে ধরে রাখার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রের মূল হোতা যিনি বলেছিলেন শেখ মুজিবের মেয়ে পালায় না, কিন্তু তার 2-1 দিনের মধ্যেই দেখা গেল সে পালিয়ে গিয়েছে। সে কিন্তু পালাতে বাধ্য হয়েছে এবং পালিয়ে এখন ষড়যন্ত্র করছে। এই জন্যই আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে। বিভিন্ন কমিশন করেছে, কমিশনের কার্যক্রম শেষ হচ্ছে, তারপরে নির্বাচন হবে এবং জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সরকার গঠন হবে ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন, ঐক্যবদ্ধভাবে থেকে আমাদেরকে কাজ করতে হবে যাতে নিজেদের মধ্যে কোনো বিভাজন না হয়। যারা আন্দোলনে ছিল দীর্ঘ 16টি বছর তারেক রহমানের নেতৃত্বে, প্রত্যেকে ঐক্যবদ্ধ আছে এবং আরো অন্যান্য দল যারা আছে যারা আন্দোলনে ছিল তারাও ঐক্যবদ্ধ থেকে আমাদেরকে আগামী দিনে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। এই কথা বলে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে যারা শহীদ হয়েছে গণতন্ত্রের জন্য তাদের আত্মার মাগফিরাত কামনা করে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেটা বলেছেন দেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে, সেই রাজপথে কিন্তু ফয়সালা হয়েছে। তার যে সুদূর প্রসারী বক্তব্য, সেই বক্তব্য কিন্তু প্রমাণিত হয়েছে যে রাজপথে ফয়সালা হয়েছে। অতএব রাজপথে ফয়সালা হওয়ার মধ্য দিয়ে আজকে গণতন্ত্রের ধারায় দেশ ধাবিত হচ্ছে। আপনারা দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কি সম্মান দিয়েছে সেনাবাহিনী দিবসে। বেগম খালেদা জিয়া অসুস্থ, 9 বছর আন্দোলন করে যিনি গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন তাকে ন্যূনতম চিকিৎসার সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি। তার নামে মামলা দিয়ে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাজা দিয়েছে। তারেক রহমান লন্ডনে বসে আছে, তার নামে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাজা দিয়েছে। আল্লাহর রহমতে আজকে সুবিচার হচ্ছে, সকল মামলা খালাস হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ এই বাংলাদেশে দ্রুত আমাদের মাঝে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান ফিরে আসবেন ইনশাআল্লাহ। আপনারা সকলে দোয়া করবেন বেগম খালেদা জিয়ার জন্য, আল্লাহ যেন তাকে সুস্থ করে তুলে এবং দেশ নায়ক তারেক রহমান যেন বাংলাদেশে দ্রুত ফিরে আসতে পারে, সেই জন্য দোয়া করবেন। এই কথা বলে আজকে যিনি অর্গানাইজার সাবেক ভাইস চ্যান্সেলর সাহেব এবং একজন বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আব্দুল লতিফ মাসুম, তাকে আমি ধন্যবাদ জানাই যে আজকে সময় উপযোগী একটি বক্তব্য নিয়ে এখানে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক 90-এর আন্দোলনের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত হাতিয়ার হিসাবে যিনি পরিচালিত করেছেন আমাদেরকে, সেই ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারকে প্রধান অতিথি করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জনাব আমানুল্লাহ আমান। আমানুল্লাহ আমান আমাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এই সময়কালটা যাচ্ছে আসলে খুব ক্রিটিক্যাল আমাদের জন্য। এই সময় আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যে অর্জনটুকু করেছি সেই অর্জনটুকুকে ধরে রাখতে হলে এবং এটাকে এগিয়ে নিয়ে যেতে হলে এই ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নাই। এই পর্যায়ে আমরা আমাদের অনুষ্ঠানে প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন আমাদের এই সংগঠন বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের সভাপতি জনাব আব্দুল লতিফ মাসুম এই আমাদের সংগঠনের পক্ষ থেকে দুটো কথা বলবেন। জনাব আব্দুল লতিফ মাসুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক এই মহতী আয়োজনের মধ্যমণি, বাংলাদেশ জাতি রাষ্ট্রের একজন অভিভাবক, ব্যক্তিগতভাবে আমারও একজন অভিভাবক খন্দকার মোশাররফ হোসেন এবং 90-এর গণ আন্দোলনের মহানায়ক আমানুল্লাহ আমান, বিজ্ঞ আলোচকবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। এক একজন মানুষের এক একজন একটা মডেল বা একটা আদর্শ বা একটা লক্ষ্য নির্ধারণ করে। আমি আমার জীবনে এই খন্দকার মোশাররফ হোসেন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তখন আমি ছাত্র, তিনি আমার সরাসরি শিক্ষক নন, কিন্তু সেই জিয়াউর রহমান যখন আসলেন টেস্টিতে এবং সেই ঘটনায় আমরা অনেকেই নীরব সাক্ষী, সেই সাক্ষী থেকে তার ভক্ত অনুরক্ত এবং তার সাথে সরাসরি দেখা হওয়ার কথাটা ভুলে যেতে পারি না। আমি অনেকেই জানেন যে জিয়াউর রহমানের উপরে আমার পিএইচডি, আমি শহীদ জিয়ার উপর গবেষণা করেছি। আমি 1988 সালের দিকে বিএনপির যে অফিস ছিল ধানমন্ডিতে, সেখানে গেছি রাত্রে 9টার দিকে। স্যারের সাথে সরাসরি দেখার মানে স্মৃতিটা ভুলে যেতে পারি না। তো আমি দেখি ম্যাডাম খালেদা জিয়া, ব্রিগেডিয়ার হান্নান শাহ এবং খন্দকার মোশাররফ হোসেন কথাবার্তা বলছেন এবং কথাবার্তার কাছে আমি অবস্থান করতে একটু পিছনে বসে আছি। আমি খন্দকার মোশাররফ ক্লান্ত শ্রান্ত হয়ে সিলেট থেকে এসেছেন এবং সারা বাংলাদেশ চলে বেড়াচ্ছেন। যখন বাংলাদেশে জিয়াউর রহমান ক্ষমতায় নেই, যখন কেউ বাংলাদেশের কোন সাহসী মানুষ ওই আন্দোলনে শরিক হওয়ার মতো, নেতৃত্ব দেওয়ার মতো নেই, তিনি সারা বাংলাদেশে চষে বেড়াচ্ছেন এবং পরে আমার পিএইচডি কার্যক্রমে তিনি অনেক সহায়তা করলেন। আর আমানুল্লাহ আমার ক্ষেত্রে সবাই আমরা চিনি। আমানুল্লাহ আমার সর্বশেষ যে স্মৃতিকথা লিখেছেন, তিনি আমাকে ধন্য করেছেন তার ভূমিকা লিখে দেওয়ার জন্য। আর আমি শেষে কথাটি বলেছিলাম যে বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হবে সেই সফল হবে। আমাদের তো আমানুল্লাহ আমানের মতো কামান আছে, আমানুল্লাহ আমান জনতার কামান। এই কথা বলে আমরা বিষয়টি আপনারা খেয়াল করুন। আমরা এই সময় বিষয়টি নির্ধারণ করেছি গণতন্ত্র ও মানবাধিকার, মানবাধিকার ও গণতন্ত্র। আমরা আপনাদেরকে এই কথা বোঝাবার চেষ্টা করছি বা আমরা এই কথা বলার চেষ্টা করছি যেটা প্রথমেই আমাদের ঘোষক, আমাদের সমন্বয়ক, আমাদের উপস্থাপক জিয়া হাসান বলছিলেন
যে গণতন্ত্র এবং মানবাধিকার একে অপরের সাথে জড়িত, একটি বাদে অন্যটি অসম্ভব ব্যাপার। আমরা গণতন্ত্রের কথা বলি এবং 1970 সালের নির্বাচনের পরে, সাধারণ নির্বাচনের পরে এদেশের মানুষ সংগতভাবেই সঠিকভাবেই আওয়ামী লীগকে ভোট দিয়েছিল। দীর্ঘ 23 বছর ধরে এই জাতির পিতা বলে দাবি উত্থাপনকারী শেখ সাহেব, তিনি 23 বছর সংগ্রাম করেছেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনারা খেয়াল করবেন যে একটি মানুষ ক্ষমতার বাইরে একরকম, ক্ষমতার ভিতরে এক রকম। এই আব্দুল লতিফ মাসুম খুবই ভালো মানুষ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, খুবই ভালো মানুষ, সব ন্যায়পরায়ণ, নিষ্ঠাবান। যদি আপনি তাকে ঘুষ খাওয়ার জায়গায় গিয়ে দেখেন যে সে ঘুষ খায় না, তাহলেই পরে আপনাকে বুঝতে হবে সে ভালো মানুষ। আব্দুল লতিফ মাসুম প্রায় 5 বছর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিএনপির সুবাদে, বিএনপির অনুগ্রহে ভাইস চ্যান্সেলর ছিল। ক্ষমতাচ্যুত হওয়ার পরে ডিজিএফআই, এনএসআই এবং পুলিশ, এসবি পৃথক ভাবে তদন্ত করেছে। তো এটা ভাগ্যের কথা যে ডিজিএফআই লোকটা আসলো আমার কাছে, এটা নিজের কৃতিত্ব জাহির করার জন্য না, একজন জিয়ার সৈনিক হিসাবে এবং আপনাদের প্রতিনিধিত্ব নির্বাচনের একটি উদাহরণ হিসাবে আমি উদাহরণ দিচ্ছি। ডিজিএফআই লোক ইন্সপেক্টর ইকবাল পরের দিন মাপ চাইতে চাইতে আমার ঘরে ঢুকলে জাহাঙ্গীরনগরে আমাকে বলছে যে স্যার মাপ চাই। আরে বাবা, কেন মাপ চাই? বলছে একজন সাবেক ভাইস চ্যান্সেলরের অ্যাকাউন্টে 2000 টাকা, 18,000 টাকা, 10,000 টাকা, স্যার মাপ চাই। তো এটা আমরা এখানে উদাহরণ করছি যে আমরা জিয়ার সৈনিক। আপনারা অবাক হবেন শুনলে, বিশ্বাসযোগ্য হবে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হাউজিং সোসাইটি জিয়াউর রহমানের একটি প্লট ছিল, আমি জানতাম না। মেজবাহুল সালিহিন তখন সভাপতি ছিলেন। এই সভাপতি পরে আমাদেরকে এই ঘটনাটি বলছেন যে তিনি কিস্তি দিতে পারছেন না, প্রেসিডেন্ট, সিটিং প্রেসিডেন্ট, তিনি প্লটের কিস্তি দিতে পারছিলেন না, ওরা বিক্রি করলেন। যাই হোক, মূল কথায় ফিরে আসি। গণতন্ত্র 1971 সালের বিজয়ের পর এই দেশে সংবিধান কমিটি গঠিত হলো, একটি সংবিধান রচিত হলো। কামাল হোসেনকে ধন্যবাদ দিতে হয়, একটি গণতান্ত্রিক একটি ভালো সংবিধান জাতিকে উপহার দিয়েছিলেন। যে কথা আগে বলেছি যে আপনি অনুসরণ করবেন এক কথা আর মুখে বলবেন আরেক কথা, হতে হবে না। তিনি বঙ্গবন্ধু 23 বছর সংগ্রাম করেছেন, খুবই ভালো কথা। সংবিধানের 3য় অধ্যায় মানবাধিকারের অনেক 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 লম্বা কথা বলা আছে, অনেক বড় বড় কথা বলা আছে, নিশ্চিত করার কথা বলা আছে। 24 আওয়ার্সের মধ্যে একজন ব্যক্তিকে যদি কেউ অ্যারেস্ট করে তাহলে 24 আওয়ার্সের মধ্যে তাকে কোর্ট উপস্থাপন করতে হবে, এই বাধ্যবাধকতা সংবিধান তাকে দিয়েছে। কিন্তু যখন দেখলেন শেখ সাহেব যে লোকজন ধরতে অসুবিধা, বাঁধতে অসুবিধা, শাস্তি দিতে অসুবিধা, তখন তিনি এই সংবিধানকে প্রথমবারের মতো ভায়োলেট করে তিনি স্পেশাল পাওয়ার অ্যাক্ট করলেন। যে স্পেশাল পাওয়ার অ্যাক্ট যে কোনো লোককে যে কোনো সময়ের জন্য, অনির্দিষ্টকালের জন্য গ্রেফতার করতে পারে। আমি আপনাদের বলছি গণতন্ত্র এবং গণঅধিকার, আওয়ামী লীগের সম্পৃক্ততা বোঝাবার চেষ্টা করছি। এরপরে জানেন আপনারা যে জাসাদ বলে যে তাদের 40,000 কর্মীকে এই ডিসঅ্যাপিয়ারেন্স, যেটাকে আমরা বলি গুম, তখন গুম শব্দটা প্রচলিত হয়নি, ধরে নিয়ে মেরে ফেলেছে 40,000 লোককে। অবশেষে তিনি বাকশাল ঘোষণা করলেন, সাংবিধানিক ভাবে বাকশাল ঘোষণা করলেন, এক দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ। সুতরাং গণতন্ত্র এবং মানবাধিকারের সম্পর্ক আওয়ামী লীগের সাথে কিরকম সেটি তো উদাহরণ পেলেন। এবার ব্যক্তিগত উদাহরণে আসেন। ব্যক্তি হিসাবে তিনি বললেন, আমি বললাম গাড়ির টাকা ঘুরবে না, ঘুরবে না, আমি বললাম। আর জিপে জিয়াউর রহমান একবার আমি বলে নাই, আপনারা লক্ষ্য করে দেখেন তার বক্তৃতাগুলো। আমরা
এটি গণতন্ত্রের প্রতীক। শেখ সাহেব পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন, কোথায় সিরাজ শিকদার? তিনি নাকি জাতির পিতা, এই অধ্যক্ষ তাকে ধরায়। তিনি ৭৪ সালের ৭ই মার্চের জনসভায় বললেন, লাল ঘোড়া দাবড়ে দেব, লাল ঘোড়া দাবড়ে দিলেন। তিনি অন্যায় অত্যাচার শুরু করলেন, যে দুঃসাহ ইতিহাসের সাক্ষী আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এরপরে 15ই আগস্ট হলো, কি একটা ভয়ঙ্কর 15ই আগস্ট হলো, অসম্ভব একটি ঘটনা। পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা খুবই বিরল। রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আমি, যখন বার্ষা হলো 10ই জানুয়ারি, তখন নিজের মনে মনে চিন্তা ক্লিষ্ট হলাম। মানে সেই আপনারা হাসি কথা বলতে পারবো, তুমি কি, তুমি তো ইউনিভার্সিটির ছাত্র, তোমার কি আসে যায়। কিন্তু যেহেতু চিন্তা করি, ভাবি, মনটা খুবই খারাপ হলো। মনটা খারাপ হলে রিক্সা নিয়ে ঘুরতে বেরোতাম। তা রিক্সা নিয়ে ঘুরতে বেরোতে কমলাপুরের ওই পাশে গেছি, তখন কমলাপুরের দিয়ে হতো গ্রাম। আমার মনে হলো সামরিক অভ্যুত্থান হতে পারে। কেন? আফ্রিকান স্টেটগুলোতে, মিডল ইস্টে ওই সোভিয়েত পন্থী এরকম ঘটনা ঘটলে সামরিক অভ্যুত্থান হয়েছে। আমি আমার নিজের মনে মনে উত্তর দিই, না, সামরিক বাহিনী কি বিদ্রোহ করবে? সামরিক শেখ সাহেবের পকেটের ছোট্ট একটা সেনাবাহিনী। যাই হোক, অঘটন ঘটল। এক নেতা, এক দেশ, এক রাত্রি সব শেষ। তো এই ঘটনাটি তারা আমদানি করেছে, এই নিষ্ঠুরতা, এই পরিণতি তারা তিলে তিলে উপার্জন করেছে। 3.5 বছরের দুঃশাসন, লাল বাহিনী, নীল বাহিনী, অত্যাচারের বাহিনী, স্বেচ্ছাচার বাহিনী, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজের অবকরণ করেছি। অবাক হওয়ার কাণ্ড 15ই আগস্টের পরে, 15ই আগস্ট যেদিন ট্যাঙ্ক আসলো সূর্য সেন হলের গেটে, আপনারা ভাবতে পারবেন সেই ছবির কথা, যে ট্যাঙ্কের উপরে উঠে এই দেশের যুব শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নৃত্য করছে, আনন্দ উল্লাস করছে। সাথে মিষ্টি পাওয়া যায় ঢাকা শহরে। আমরা কাউকে ছোট করতে চাই না, কিন্তু পরিণতির কথা বলতে হবে। একই অবস্থা, একই ঘটনা তারা ঘটালেন 1996 সালে। যে নির্বাচন যারা ক্ষমতাসীন হয়েছিলেন, সেই নির্বাচনটি সঠিক, সাধারণ, স্বাভাবিক ছিল না। আপনারা জানেন যে সেখানে ইসলামী শক্তি এবং জাতীয়তাবাদী শক্তিকে চাতুর্যের সাথে তারা বিভক্ত করে তবেই ক্ষমতায় এসেছিলেন। তখন সেই দিনের সংবাদপত্রগুলো শেখ হাসিনার স্টেটমেন্ট উপরে দেখেন যে জামাত ইসলামীর সাথে তাদের কোনো বিরোধ নাই, তারা একত্রের সাংকে ভুলে গেছে, ইত্যাদি ইত্যাদি। জামাত তার পরিণতি ভোগ করেছে, তাদেরকে তাদের রক্ত দিয়ে তাদের ভুলের বাসক দিতে হয়েছে। জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দল চেষ্টা করেছে মেলামেশা করার জন্য। এটা এককভাবে কারো ফল দেব না, ইনার স্টোরি অনেক আমরা জানি। ভাগ্য তারা 96 সালে ক্ষমতাসীন হওয়ার পরে আবার তারা ফিরে এলেন, আবারও সেই চক্রান্তের মাধ্যমে মানুষের ভোটে নয়, গণমানুষের আস্থায় নয়, ষড়যন্ত্র করে 2009 সালে যখন তারা ক্ষমতাসীন হলেন, তখন লন্ডনের ইকোনমিস্ট বললেন যে ভারতীয় বস্তা বস্তা টাকা এবং তাদের রণকৌশলে ক্ষমতা আসছে। আমি ইচ্ছা করে দীর্ঘায়িত করছি এই কারণে যে আমাদের নেতারা আরো আসার কথা। যাই হোক, আপনারা সবাই উন্মুখ আছেন আমাদের নেতা, আমাদের প্রিয়জনের কথা শোনার জন্য। এখনকার কথায় আসি। এখন যে অবস্থাটি অর্জিত হয়েছে সেটাও একটা অসম্ভব ঘটনা। আপনারা জানেন, বোঝেন যে 1975 সালের 15ই আগস্ট একটি অসম্ভব ঘটনা ছিল। এটাও এরকম একটি অসম্ভব ঘটনা, মানুষ কেউ চিন্তা করতে পারেনি সেরকম একটি ঘটনা ঘটলো। এটা জনতার বিপ্লব, আমরা বলি গণবিপ্লব। এই বিপ্লব, এই অভ্যুত্থানকে সার্থক করতে হলে আমাদেরকে সবাইকে এক থাকতে হবে। 1996 সালে যে ভুলটি করেছে জামায়াত ইসলামী এবং জাতীয়তাবাদী দল, সেই ভুলের পুনরাবৃত্তি যেন না ঘটে। জনতার পক্ষ থেকে, মানুষের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে এই জায়গায় আমি বিএনপির শীর্ষ নেতৃত্বকে
যদি আপনারা ভুল করেন তাহলে আবার সেই পরিণতি ভুগবে। যদি জামাত ভাবে তারা অনেক মোটাসোটা, তারা অনেক দৈর্ঘ্যপ্রস্ত হয়ে গেছে, সেটি ভুল। আবার যদি জাতীয়তাবাদী শক্তি মনে করে যে তারা একলাই 100, তাহলে ভুল। অর্থাৎ শুধুমাত্র জামাত ইসলামী বিএনপি যদি আগামীতে এক থাকে, তাহলে পারে যে ষড়যন্ত্র উত্থিত হয়েছে সবকিছু জবাব দেওয়া সম্ভব হবে। এবং সবচেয়ে সব একই কথা, অর্থাৎ শুধুমাত্র জামাত এবং বিএনপির ঐক্য নয়। আমি ধন্যবাদ দেই দূরদর্শী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে, তিনি বলেছেন যে একটি জাতীয় ঐক্যের সরকার গঠিত হবে। আমার ধারণা ছিল যে নির্বাচন গণ আন্দোলনের সময় তিনি হয়তো সকলকে এক রাখার জন্য কৌশল হিসেবে কথাটি বলেছেন, কিন্তু আমি তাকে আবার ধন্যবাদ দেই যে পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবার পরে সকল দল, সকল মত, ডান বাম, জামাত, হেফাজত সবাইকে নিয়ে তিনি একটি জাতীয় সরকার করার কথা ঘোষণা দিয়েছেন। এটি জাতীয় ঐক্যকে ধরে রাখার জন্য যথেষ্ট, যদি তারা বুদ্ধিমান হয়। আমাদের সকলের কাজ হচ্ছে যে কথাটি এখানে উচ্চারিত হলো, অর্থাৎ এই সরকার তারেক রহমানের স্বপ্নের সরকার, এই সরকার জনগণের সরকার, এই সরকার ছাত্র জনতার আন্দোলনের সরকার। এই সরকারকে ধরে রাখতে হলে আমাদের সকলকে চেষ্টা করতে হবে, ঘরে বাইরে, ব্যক্তি হিসাবে, প্রতিষ্ঠান হিসাবে, যেখানে যতটুকু পারি এই আন্দোলন সফল, এই সরকার যদি সফল হয় তাহলে বাংলাদেশ সফল হবে এবং পরবর্তী একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচিত হবে এবং সেটি হবে ন্যাশনাল কনসেনসাসের ভিত্তিতে। ন্যাশনাল কনসেনসাস, জাতীয় ঐক্য, জাতীয় ঐক্য, জাতীয় ঐক্য অনিবার্য। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আমাদের সভাপতি জনাব আব্দুল লতিফ মাসুম। আসলে আমাদের এই সংগঠন যেটা বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ, এটা কিন্তু নতুন কোনো সংগঠন না, ভুলফোরও না। আমরা গত শেখ হাসিনা স্বৈরাচারী আমলে তিনটা অনুষ্ঠান করেছি, যেখানে আমরা এই মানবাধিকার, আমাদের যে ইয়েগুলো, সেই বিষয়গুলোকে আমরা সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এখন আমি প্রথমে আমরা যে একটা, আমি আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যে খন্দকার মোশাররফ হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, আল্লাহ তাকে অসুস্থতা দিয়েছিলেন, তাকে তিনি আবার শিফা দান করেছেন। তিনি আজকে আমাদের মাঝে সুস্থভাবে উপস্থিত আছেন, এই জন্য আমি আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জানাই। এখন খন্দকার মোশাররফ হোসেন তিনি আপনাদের উদ্দেশ্যে আমাদের এই যে বিষয়বস্তু মানবাধিকার ও গণতন্ত্র, এই বিষয়ে দুটো কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ আয়োজিত মানবাধিকার ও গণতন্ত্র শীর্ষক আলোচনার সম্মানিত সভাপতি, এই সংস্থার চেয়ারম্যান জনাব অধ্যাপক আব্দুল লতিফ মাসুম, এখানে উপস্থিত সম্মানিত আলোচকবৃন্দ, সামনে উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক ভাইয়েরা, বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাই একটি সময়োপযোগী আলোচনা সভার আয়োজন করার জন্য এবং এখানে আমাকে আমন্ত্রণ করার জন্য। আমি প্রথমেই সেই মহান মুক্তিযুদ্ধে এই গণতন্ত্রের জন্য যারা প্রাণ দিয়েছে, দেশের স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছে, তার পরবর্তী সকল গণতান্ত্রিক আন্দোলনে প্রাণ দিয়েছে, সর্বশেষ এই 24শে জুলাই আগস্টে যারা প্রাণ দিয়েছে, আহত হয়েছে এবং কারা নির্যাতিত হয়েছে, আমি সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি
এবং আপনারা যারা কষ্ট করে আজকে এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার পূর্বে যারা বক্তব্য রেখেছেন সকলেই অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখেছেন। আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের এগুলোকে খুব সিরিয়াসলি আমাদের কনসিডার করা দরকার, চিন্তা করা দরকার। এখানে আমাদের দুইজন বক্তা বলেছেন যে বিষয়বস্তুটা যদি মানবাধিকার ও গণতন্ত্র না হয়ে গণতন্ত্র মানবাধিকার হতো তাহলে আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতো। আসলে দুটি শব্দ একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। তবে গণতন্ত্রটা আসে আগে। যদি একটি সমাজে গণতন্ত্র থাকে তাহলে সেখানে মানবাধিকার থাকতে বাধ্য, আর যেই সমাজে গণতন্ত্র নাই সেখানে মানবাধিকার থাকতে পারে না। বাংলাদেশের ইতিহাস আমরা কি দেখি? মহান মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছিল মূল কি উদ্দেশ্য ছিল? স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং অর্থনৈতিক মুক্তি। কিন্তু আমরা কি দেখেছি? আমাদের লাখো শহীদের রক্তের বিনিময়ে, লাখো লাখো মুক্তিযোদ্ধার স্যাক্রিফাইসের বিনিময়ে আমাদের হাজার হাজার আমাদের যারা মহিলারা এই স্বাধীনতার জন্য ত্যাগ তিতিক্ষা করেছে তাদের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেলাম, পরবর্তীকালেই অত্যন্ত দুঃখের বিষয় যে যারা ক্ষমতায় এসেছিল তারা কিন্তু এই গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করেছে। যারা ক্ষমতায় এসেছিল ক্ষমতায় টিকে থাকার জন্য তারা কিন্তু এই দেশে হত্যা, গুম এবং ওই সংবিধানের যে আইনটা করলো স্পেশাল পাওয়ার অ্যাক্ট, তার মাধ্যমে হাজার হাজার নেতা কর্মী এবং আওয়ামী লীগের তৎকালীন বাকশালের বিরোধী যারা তাদেরকে হত্যা করেছে, গুম করেছে। সেই সময়ে ৩.৫ বছরের মধ্যেই কিন্তু এদেশের মানুষ বুঝতে পেরেছিল যে তারা মুক্তিযুদ্ধ যে জন্য করেছিল, যে জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে, প্রত্যেকটি বিষয় ভুলণ্ঠিত হচ্ছে এবং সেই জন্যই কিন্তু তার প্রতিকার বা তার ফলে প্রতিফল হিসাবে সেখানে 15ই আগস্ট হয়েছে এবং পরবর্তীতে পর্যায়ক্রমে 7ই নভেম্বরের সিপাহী বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ক্ষমতায় বসানো হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসে এই বাকশালের পরিবর্তে এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। এটা কেউ স্বীকার করতে পারবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের জাতিসত্তার পরিচয়, পূর্ণাঙ্গ জাতিসত্তার পরিচয়, বাংলাদেশি জাতীয়তাবাদ আমাদের জন্য প্রতিষ্ঠা করেছিলেন। কেননা শুধুমাত্র ভাষাভিত্তিক একটা জাতিসত্তার পরিচয় হতে পারে না। যদি হতো তাহলে ইংরেজি ভাষায় যারা কথা বলে ব্রিটেন, আমেরিকা, কানাডা, নিউজিল্যান্ড এইসব দেশগুলো একটা জাতি হতো, বা আরবি ভাষায় মিডল ইস্টে যারা কথা বলে তাদের একটা জাতি হতো। বাংলায় যারা কথা বলে তাইলে বাংলাদেশ, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম যারা বাংলা ভাষাভাষীর কথা বলে তারা একটা জাতি হতো। কিন্তু তা নয়, আমরা লাখো শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছি তাদের আমাদের একটা পরিচয় আলাদা থাকবে না কেন? তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটাকে পূর্ণাঙ্গ জাতিসত্তার পরিচয় দিয়ে বলছিলেন যে এই দেশে যারা হিন্দু, মুসলমান, যে ধর্মেরই হোক, যে ভাষায় কথা বলুক, পার্বত্য অঞ্চল, সমতল ভূমিতে যারাই থাকুক তারা বাংলাদেশী। এই বাংলাদেশি পরিচয়। এমনিভাবে যদি আমরা দেখি অর্থনীতিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা ছিল তা এদেশে প্রতিষ্ঠা করার জন্য আপনারা আজকে লক্ষ্য করে দেখেন যে বাংলাদেশ যে 4টি
বড় স্তম্ভের উপরে আমাদের অর্থনীতি। তার মধ্যে একটা হচ্ছে রেমিটেন্স। এই যে রেমিটেন্স আসে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই কিন্তু আমাদের দেশ থেকে ম্যান পাওয়ার বিদেশে রপ্তানি করে সেই রেমিটেন্স পাওয়ার জন্য তিনি ব্যবস্থা করেছিলেন, উৎসাহিত করেছিলেন। আজকে রেমিটেন্স আমাদের অর্থনীতির একটা স্তম্ভ। আরেকটা হলো পোশাক রপ্তানি করে রপ্তানি আয় বাংলাদেশে আনা, এটাও কিন্তু জিয়াউর রহমানই শুরু করেছিলেন। জিয়াউর রহমান শিল্পে বিপ্লব সাধন করেছিলেন। যে শিল্পগুলো বন্ধ ছিল সেই শিল্পে 3 টার্ম করে সেই শিল্প কলকারখানা চলেছে। কৃষিতে সেই 3.5 বছরের সরকার তাদের অপশাসনের কারণে, অর্থনীতিকে ধ্বংস করার কারণে, এই চুরি ডাকাতি ব্যাংক লুট এগুলোর কারণে বাংলাদেশে কিন্তু দুর্ভিক্ষ হয়েছিল। 74-এর দুর্ভিক্ষ অনেকেই আপনাদের মনে আছে, অনেকের এই জেনারেশন হয়তো মনে নেই। কিন্তু সেই দুর্ভিক্ষের দেশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে তিনি কিন্তু খাল কাটা কর্মসূচি থেকে শুরু করে কৃষিতে বিপ্লব সাধন করে বাংলাদেশকে থেকে চাউল বিদেশে রপ্তানি করেছে। এই হলো একটা পরিবর্তন। তারপরে আবার আরেকটা অবস্থায় আসলো যে এরশাদ হোসেন মোহাম্মদ এরশাদ সামরিক আইন ঘোষণা করে দেশে গণতন্ত্রকে আবার পুনরায় হত্যা। প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে গিয়েছিলেন সেটাকে হত্যা করে মার্শাল ল দিয়ে এদেশে দেশ পরিচালনা করেছিলেন। সেখানে ওই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং অন্যান্য দল ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে 9 বছরে এই হোসেন মোহাম্মদ এরশাদকে বিদায় করেছিল এবং আবার এই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। এই গণতন্ত্রকে স্থায়ী করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচনকে নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং সেখানে যাতে করে মানুষ স্বেচ্ছায় ভোট দিতে পারে সেই পরিস্থিতি পরিবেশ সৃষ্টি করার জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিল। এবং এদেশের জনগণ প্রমাণ করেছিল যে জনগণ তাদের ভোট দিয়ে তাদের ইচ্ছা মতো এদেশের সরকার পরিবর্তন করতে পারে। এই জনগণ কিন্তু প্রমাণ করেছিল 91-তে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে, 96-তে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে ভোটের মাধ্যমে, এবং 2001-এ আবার বেগম খালেদা জিয়া বিএনপিকে ভোটের মাধ্যমে আবার ক্ষমতায় বসিয়ে। এই দেশের জনগণ তো প্রমাণ করেছে যে এরা গণতন্ত্রের পক্ষে এবং তারা ইচ্ছা করলে সরকার পরিবর্তন করতে পারে। এবং গণতন্ত্রের মূল লক্ষ্যই তো এটা। যখন এটা দেখে মানুষ, রাজনৈতিক দল, তখন কিন্তু ওই রাজনৈতিক দল স্বেচ্ছাচার, অন্যায়, অত্যাচার, নির্যাতন এবং খুন, গুম, দুর্নীতি যেতে সাহস পায় না, কারণ জনগণকে ভয় পায়, মনে করে আর পরবর্তী নির্বাচনে আসলে আর আমাদের কোনো সমর্থন থাকবে না। সেটাই হচ্ছে নিয়ন্ত্রণ, অর্থনীতির নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণ, কাদের শক্তিতে? জনগণের ভোটের শক্তিতে। সেটাকে শেখ হাসিনা গায়ের জোরে ক্ষমতায় থাকার জন্য এই ইলেকশন ব্যবস্থাটাকে, নির্বাচন ব্যবস্থা, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়ে এদেশে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিল। এবং আজকে কি হলো? যেহেতু ধ্বংস হয়ে গেছে নির্বাচন ব্যবস্থা, জনগণও তাদের উপরে আস্থা হারিয়ে ফেলল। এবং সেই জন্যে এই আওয়ামী লীগ আবার ক্ষমতায় এসে তারা আবার কি করতে হলো? খুন, গুম, দুর্নীতি, ব্যাংক লুট, চাঁদাবাজি, এগুলোকে তারা আবার গ্রহণ করে এই দেশটাকে লুটেপুটে খেয়ে ধ্বংস করে দিয়েছে। তার ফলে আমরা যে 16 বছর যাবৎ গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, পুনরুদ্ধারের জন্য যে আন্দোলন করছিলাম, সেই আন্দোলনের ধারাবাহিকতায় এই 2024 জুলাই এবং আগস্টে
চূড়ান্ত ভাবে ছাত্র জনতার গণ অভ্যুত্থান বাংলাদেশে হয়েছে এবং এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্তরিকভাবে এর পিছনে থেকে সঙ্গে থেকে অংশগ্রহণ করে সফলতা এনেছে। এর প্রমাণ হচ্ছে কিছু কিছু মহল বলতে চায় যে বিএনপি বোধহয় আন্দোলনে ছিল না। যদি না থেকে থাকে তাহলে জুলাই আগস্টে বিএনপি এবং অঙ্গ সংগঠনের আমাদের প্রায় 150 বা 1400 মতো আমাদের যে কর্মীরা মৃত্যুবরণ করেছে এই আন্দোলনে, প্রায় 3000-এর মতো আহত হয়েছে। আমাদের স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত হাজার হাজার কর্মী নেতা গ্রেপ্তার হয়েছে, মামলা হয়েছে। কেন হয়েছে? এই আন্দোলনে ছিল বলে। অতএব আজকে আপনারা দেখেছেন এই আন্দোলনের ফসল হচ্ছে নির্দলীয় নিরপেক্ষ এই অন্তর্বর্তীকালীন সরকার। আমরা বিএনপির পক্ষ থেকে তাদের ক্ষমতা গ্রহণের পর থেকে আমরা সমর্থন দিয়ে আসছি, এই জন্য যে এরা হলো ফসল এই ছাত্র জনতার চূড়ান্ত আন্দোলনের ফসল। আমরা চাই তারা সফল হোক। তারাও পাবলিকলি ঘোষণা করেছে প্রধান উপদেষ্টা যে স্বৈরাচারী সরকার, যারা পতিত সরকার, তারা বাংলাদেশের সকল সেক্টর ধ্বংস করে দিয়ে গেছে। এই সেক্টরগুলোকে যদি সঠিক করতে হয় এখানে সংস্কার প্রয়োজন, মেরামত প্রয়োজন। আমরা বলেছি যে আমরা এই সরকারকে সহযোগিতা করতে আমরা প্রস্তুত, কিন্তু এটা পরিষ্কার বলেছি যে এটা অনির্দিষ্টকালের জন্য হতে পারে না। এই সরকার হলো সাময়িক সরকার, এরা তো অনির্দিষ্টকালের জন্য থাকতে পারে না। তাই তাদের যদি সফলভাবে বিদায় নিতে হয় তাহলে এদেশে জনগণের যে প্রত্যাশা, বৈষম্য থেকে দূরীভূত করার ব্যাপারে পদক্ষেপ, সব বৈষম্য এই সরকারই দূরীভূত করতে পারবে সেটা আমরা মনে করি না। কিন্তু সংস্কার শুরু করবে, পরবর্তী জনগণের নির্বাচিত সরকার সেটা পূরণ করবে, সেটাকে চলমান রাখবে। তাদের দায়িত্ব হচ্ছে নির্বাচনকে অগ্রাধিকার দেওয়া। নির্বাচনের বিষয়ে যত সংস্কার প্রয়োজন যত দ্রুত সম্ভব এই সংস্কার করে নির্বাচনী একটা রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের দিকে যাওয়া উচিত। আজকে যে বাংলাদেশে যেসব ষড়যন্ত্র চলছে এটা খুব স্বাভাবিক। যারা পতিত তারা তো সর্বশেষ চেষ্টা করবে যে এই দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা আবার পুনর্জীবিত হতে, কিন্তু এদেশের জনগণ তো আর এটা হতে দিবে না। এটা রায় দিয়ে দিয়েছে 5ই আগস্ট। অতএব এখন আমাদেরকে সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখানে আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করার জন্য নানা ষড়যন্ত্র চলছে। যারা পতিত সরকার, তার প্রধান সে ভারতে পালিয়ে গিয়ে অন্যায়ভাবে ভারতে আছে এবং ভারত তাকে থাকতে অনুমতি দিচ্ছে। অতএব সে সেখান থেকে বাংলাদেশের মানুষকে উস্কানি দিচ্ছে। এটা দেওয়া স্বাভাবিক। তার মনোব্যথা, তাকে এই দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে, সে তো চেষ্টা করবে, কিন্তু আমরাও তো সচেতন থাকতে হবে। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এটাকে মোকাবেলা করতে হবে। আপনারা দেখছেন এই সরকারের সময় অনেক দাবি নিয়ে হঠাৎ হঠাৎ করে কিছু লোক দাবি আদায়ের জন্য সংগ্রামে নামছে। একটু গভীরভাবে দেখলে দেখা যায় যে এর পিছনে হচ্ছে ওই পতিত সরকারের লোকেরা, এবং তারা গ্রেপ্তারও হচ্ছে। চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের পক্ষে আন্দোলন, সেখানে যখন অ্যারেস্ট করা গেল তখন দেখা গেল পতিত সরকারের লোকরা অ্যারেস্ট হয়েছে। অতএব তারা ষড়যন্ত্র করতে পারে, কিন্তু আমাদের তো দায়িত্ব হচ্ছে এদেশের ছাত্র জনতা গত 16 বছর যাবৎ আন্দোলন করে এই জুলাই আগস্ট মাসে চূড়ান্ত ভাবে গণ অভ্যুত্থান সৃষ্টি করে আজকে যে সরকারকে প্রতিষ্ঠিত করেছে, সেই সরকারের দায়িত্ব এই সকল ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দিয়ে এদেশে এমন একটি নির্বাচন দেওয়া
যে নির্বাচনে জনগণ তাদের নিজের ইচ্ছা মতো পছন্দ মতো লোককে স্বাধীনভাবে ভোট দিতে পারবে এবং তাদের নির্বাচিত সরকার এই বাংলাদেশকে ওই যে গণতন্ত্র, আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা, গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, অর্থনৈতিক মুক্তি এবং দেশের শান্তি শৃঙ্খলা পুনরায় এদেশে প্রতিষ্ঠা করবে। এটাই হবে আমাদের প্রধান লক্ষ্য। আজকে বিশ্ব মানবাধিকার সংস্থা যে আয়োজন করেছে, আমি মনে করি যে গণতন্ত্র এবং মানবাধিকার একটার সাথে একটা অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। এদেশে আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা হোক, মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠা করি, জনগণের মতামতকে প্রতিষ্ঠা করি। জনগণের মতামত প্রতিষ্ঠা হলে এদেশে মানবাধিকারের সকল ইস্যু এখানে সমাধান হতে বাধ্য এবং মানবাধিকার অবশ্যই এখানে প্রতিষ্ঠিত হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ জিন্দাবাদ।